হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাই আমার চ্যানেল সেবা টিউটোরিয়ালে হার্দিক স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজকে ডিসকাস করব ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সামের জন্য জেনারেল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমরা আরম্ভ করি। আরম্ভ করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা চ্যানেলটায় নতুন আছেন আর চ্যানেলটা নতুনই আছে, এটা প্রথম ভিডিও, তো আপনারা নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা আরম্ভ করি কোশ্চেনগুলো। দেখেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি হচ্ছে প্রথম কোশ্চেনটা বলছে Na2SO4 প্লাস BaCl2 আপনার হচ্ছে BaSO4 NaCl। এইটা দিয়ে আপনাদের জিজ্ঞেস করছে উপরের বিক্রিয়াটি হলো। তো উপরের বিক্রিয়াটি কি? মানে এটা অপসারণ বিক্রিয়া না বিনিময় বিক্রিয়া না বিয়োজন বিক্রিয়া না সংযোজন বিক্রিয়া বলতে আছে। তো ফ্রেন্ডস দেখেন, যখনই আপনাদের বিক্রিয়াগুলো ডাবল ডাবল থাকবে মৌল, এর যেমন এখানে সোডিয়াম আছে, তার সঙ্গে সালফেট আছে, তো এটা মিলে কি হলো? সোডিয়াম সালফেট। যেরকম এখানে বিএ আছে বেরিয়াম, আর তার সঙ্গে আছে ক্লোরিন, তো এটা কি হবে? বেরিয়াম ক্লোরাইড। তো যখন দুইটা দুইটা মৌল মিলে একটা যৌগ হয়েছে, যেমন এখানে মৌল একটা সোডিয়াম একটা সালফেট, দুটোটা মিললো তো একটা যৌগ হলো। এখানে বেরিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, দুটোটা মিললো তো একটা যৌগ হলো। তো ডাবল ডাবল যখনই থাকবে এইদিকে বিক্রিয়কে, আর এদিকে আপনার বিক্রিয়াজাত পদার্থ কি হবে? ডাবল ডাবল আছে, তো এটা কি হয় বিক্রিয়া? এটা হয় বিনিময় বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? বিনিময় বিক্রিয়া বা দ্বি অপসারণ বিক্রিয়া। দ্বি অপসারণ বা বিনিময় বিক্রিয়া কি হয়? তো এখানে যদি ভালোভাবে দেখবে তোমরা, সোডিয়াম যেটা আছে তার আয়ন কি? ধনাত্মক আয়ন। সোডিয়াম যেটা আছে এটা ধনাত্মক আয়ন, মানে +1 আয়ন নিচ্ছে, আছে তার সঙ্গে। আর সালফেট যেটা এসও, এটা ওর সঙ্গে -2 আয়ন হয়েছে, তো একটা প্লাস একটা মাইনাস। সেম এদিকে দেখবে তো বেরিয়াম যেটা আছে তার সঙ্গে প্লাস চার্জ আছে, প্লাস আয়ন আছে, আর ক্লোরিনের সঙ্গে কি আছে? মাইনাস। তো কি হয়? এই দিকের প্লাসটা এই দিকের মাইনাসের সঙ্গে এক্সচেঞ্জ হয়, এর মানে সোডিয়াম প্লাস ছিল, ক্লোরিন মাইনাস, তো সোডিয়াম ক্লোরাইড হয়েছে। এই সাইডে মিলে দেখবে, তোমরা ফলো করবে। আর এদিকে কি হয়েছে? সালফেট মাইনাস ছিল, বেরিয়াম প্লাস ছিল, তো প্রথম প্লাসটা আসলো, পরে মাইনাসটা আইলো, তো বেরিয়াম সালফেট হলো, ওইদিকে আসে। ঠিক আছে? তো এরকম বিক্রিয়ায় প্লাস পজিটিভ মানে ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন কি হয়? এ, পরিবর্তন হয়, এক্সচেঞ্জ হয়। ঠিক আছে? তো এটা হবে বিনিময় বিক্রিয়া। এখন দেখো নেক্সট কোয়েশ্চেন। দাঁতের ক্ষয় আরম্ভ হয় যদি মুখের ভিতর পিএইচ এর মান ড্যাশ হয়। মানে দাঁতের ক্ষয় কখন আরম্ভ হয়? যখন মুখের ভিতর পিএইচ মান বলছে 8.0 থেকে কম, না 5.5 থেকে কম, না 3.5 থেকে কম, না 3.5 থেকে, আচ্ছা অপশনটা রিপিট হয়ে গেছে, 3.7 হতো। 3.7 থেকে কম, না 3.5 থেকে কম। তো এই চারটা অপশনের মধ্যে আপনাদের কারেক্ট যেটা হবে এটা হবে 5.5 থেকে কম। দাঁতের ক্ষয় কখন আরম্ভ হয়? যদি মুখের ভিতর পিএইচ এর মান 5.5 থেকে কম হয় তখন। ঠিক আছে? এখন নেক্সট কোয়েশ্চনটা দেখো, বলছে একটা দ্রবণ লাল লিটমাসকে নীল করে, ইহার পিএইচ কত হবে? তো চারটা অপশন দিয়েছে। এখন দেখো ফ্রেন্ডস, এই কনসেপ্টটা আমরা বুঝে নিই, বাকি সোজা আছে কনসেপ্টটা, এমন কোনো কঠিন নেই। দেখো পিএইচ স্কেলের কনসেপ্ট। পিএইচ স্কেল কি হয়? 0 থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত ধরে নাও একটা স্কেল। ঠিক আছে? 0 পর্যন্ত 14 পর্যন্ত মান থাকে, সেন্টিমিটার ঠিক না, কিন্তু 0 থেকে 14 পর্যন্ত মান থাকে। এখন মিডিল যেটা হয়, এই স্টেজটাকে বলে প্রশম বা নিউট্রাল ইংলিশে বলে। ঠিক আছে? আর এইদিকে যেটা মানে 0 থেকে আপনাদের এই যে 7 আছে, এটা প্রশম মিডিলে। 7 থেকে কম কি আছে? তো 7 থেকে কম আপনার 6.9 অবধি আছে। তো 0 থেকে 6.9 অবধি যেই স্টেজটা আছে, এটাকে বলে অ্যাসিড বা বাংলায় বলে অম্ল। আর 7 থেকে শুরু করে মানে 7.1 থেকে ধরে নাও 14 পর্যন্ত, এটা হচ্ছে আপনাদের বেইস বা বাংলায় বলে ক্ষার। তো এদিকে 7 থেকে কম যেটা, এটা অ্যাসিড হচ্ছে বা অম্ল। আর 7 থেকে উপরে 14 পর্যন্ত এটা হবে ক্ষার বা বেইস। আর একটা জিনিস জানে নাও, যেটা অ্যাসিড আছে এটার কাজ হচ্ছে বস্তুটিকে নীল থেকে লাল করবে। কি করবে? নীল থেকে লাল করে অ্যাসিড। আর ক্ষারের কাজ হচ্ছে উল্টাটা, এর মানে লাল থেকে নীল। এখন প্রশ্নই দেখে নাও তোমরা, নীল থেকে লাল না লাল থেকে নীল। তো প্রশ্নই বলছে যে একটা দ্রবণ লাল লিটমাসকে নীল করে। এখন লাল থেকে নীল মানে এটা 7-এর উপরে ভ্যালু হতে হবে, কারণ ক্ষার যেহেতু। তো এটা কোনটা হবে? 7 থেকে উপরে ভ্যালু 10 হবে, তো আনসার নাম্বার ডিটা কারেক্ট হয়ে যাবে 10। ঠিক আছে? কারণ লাল থেকে নীল মানে 7-এর উপরে হতে হবে ভ্যালু। দেখো নেক্সট, নিচের কোনটি ডোবারিয়ানের ট্রায়াডের উদাহরণ? এখন ডোবারিয়ানের ট্রায়াড যেটা আছে, এটা মনে রাখার জন্য তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি, এই ট্রিক্সটা মনে রাখো। দেখো এদিকে লেখা আছে, আমি লিখে নিয়ে এসেছি, এটা আমি বানিয়েছি, তো আপনাদের কেমন লাগছে এটাতে বলবেন। দেখো লি না কে, এটা বাংলাটা কি? লি না কে, লি মানে লিথিয়াম, না মানে Na মানে সোডিয়াম, কে মানে ডাইরেক্ট কে মানে পটাশিয়াম। এরপরে Ca মানে ক্যালসিয়াম, যেটা আমি বাংলায় বলছি কার, লি না কে কার স্কুটার বাদ দিয়ে ক্লোরিন ব্রোমিন আয়োডিন দাও। এই লাইনটা পুরা এরকম লাইনটা মুখস্থ থাকবে যদি লম্বালম্বিভাবে, তোমরা আরামসে এক্সামে কোনো কনফিউজ হবে না। তো লি না কে কার স্কুটার বাদ দিয়ে, কার মানে Ca মানে ক্যালসিয়াম, প্রথম ওয়ার্ডটা কারের, স্কুটার মানে Sc দিয়ে মনে রাখবে স্কুটার, Ba বাদ দিয়ে মানে এটা Ba, বেরিয়ামটা মনে রাখবে, বেরিলিয়াম না কিন্তু, Ba মানে বেরিয়াম, Be হয় বেরিলিয়াম। ঠিক আছে? এটা বাদ দিয়ে মানে Ba মানে বেরিয়াম। ক্লোরিন তো Cl ডাইরেক্ট মনে রাখবে।
ব্রোমিন মানে বিআর ডাইরেক্ট মনে হবে, আয়োডিন মানে আই, ঠিক আছে। তো লিনাকে কার স্কুটার বাদ দিয়ে ক্লোরিন ব্রোমিন আয়োডিন দাও, এরকম বলে তোমরা মনে রাখে নেবে। তখন দেখো এই তিনোটার মধ্যে আমাদের ডোবারেনের ট্রাইডের কোনটা হচ্ছে, তো দেখো না কে, তো আমরা পড়লাম লি না কে, তো এটা তো হবে না। এবং সেকেন্ডটা দেখো লি না কে, তো এটা আমরা মিলেছিল, দেখো প্রথম দিকে এই যে প্রথমটা লি না কে, এই ট্রিকের সঙ্গে মিললো না। এবার কার স্কুটার মানে সিএ ক্যালসিয়াম স্ট্রনশিয়াম বা বিএ, এই তিনটা থাকলে আমরা মিলাতে পারতাম। যদি এই লাইনটা মনে রাখে তো এক্সামে আমাদের কনফিউজ হবে না, ঠিক আছে। তো তোমরা এইভাবে শিখে নিবে। দেখো নেক্সট কোয়েশ্চেন, মৌলের পর্যাবৃত্ত তালিকায় পর্যায় একটিতে বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়। তো মৌলের পর্যাবৃত্ত তালিকায় পর্যায় একটিকে মানে একটা পর্যায়, পর্যায় কটা থাকে, টোটাল 7টা থাকে। তো যে কোনো একটা পর্যায়ে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে এগোই তখন তার পারমাণবিক ব্যাসার্ধটা কি হবে, কমবে না বাড়বে না কি হবে, তো এটা আমরা দেখব। তো এর জন্য তোমাদের প্রথমে পর্যাবৃত্ত তালিকাটা দেখাই বইয়ের। এখন ফ্রেন্ডস তোমরা যদি খেয়াল করো পর্যাবৃত্ত তালিকার, দেখো বাম দিক থেকে ডান দিক বলেছিল না, তো পর্যাবৃত্ত তালিকায় প্রথম যেটা আছে 1 নম্বর পর্যায়ে প্রথম হাইড্রোজেন আছে, আর এদিকে লাস্টে দেখবে তো একদম হিলিয়াম আছে। তুমি 2 নম্বর এক্সাম্পলটা আমরা লিখছি, যেমন লিথিয়াম, বেরিলিয়াম, এরকম করে তোমাদের বোরন, এই যে লিথিয়াম বেরিলিয়াম 2 নম্বর পর্যায়ে, এরপরে বোরন, কার্বন, নাইট্রোজেন। তো 3-4টা এক্সাম্পল নিয়ে মৌলের আমি বুঝাচ্ছি তোমাদেরকে যে পারমাণবিক ব্যাসার্ধটা কমবে না বাড়বে। তো আমি যদি খাতার মধ্যে এক্সাম্পল নিই, মেন প্রশ্নটা দেখো কি বলেছিল, মৌলের পর্যাবৃত্ত তালিকায় পর্যায় একটিতে বাম দিক থেকে ডান দিকে, তোমরা বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধটা কী হবে, হ্রাস পাবে না বৃদ্ধি পাবে না এক থাকবে। তো এর জন্য এক কাম করছি, আমি তোমাদেরকে খাতায় এক্সাম্পলগুলো লিখে বোঝাচ্ছি। যেমন আমরা ধরে নাও লিথিয়াম বললাম ছিল পর্যাবৃত্ত তালিকায় 2 নম্বর পর্যায়ে কী আছে, প্রথম লিথিয়াম আছে, এদিকে গেলে তোমরা বেরিলিয়াম পাবে, ঠিক আছে। প্রথম লিথিয়াম পাবে, এরপর তোমরা বেরিলিয়াম পাবে, এরপর বোরন পাবে, এরপর কার্বন পাবে, এরপর নাইট্রোজেন পাবে, এরকম করে। তো 1 নম্বর পর্যায়ে যেটা লিথিয়াম ছিল তার পারমাণবিক সংখ্যা কত, 3। এখন 3কে যদি আমি তোমাদের কক্ষপথগুলো যেগুলো আছে, যেমনি কক্ষপথ কয়টা আছে, 4টা আছে না, কে, এল, এম আর এন। আর এই কক্ষপথ অনুযায়ী ইলেকট্রন বসে। তো লিথিয়াম যেটা মৌল আছে এটা নিউক্লিয়াসের মধ্যে, ধরে নাও এটা লিথিয়াম মৌল আছে আমাদের। আর নিউক্লিয়াসের চতুর্দিকে থাকে প্রোটন চার্জ থাকে, প্রোটন থাকে, এটা পজিটিভ চার্জ, ধনাত্মক চার্জ। আর এর চতুর্দিকে কী থাকে, ইলেকট্রন ঘুরতে থাকে। তো 4টা কক্ষপথ আছে, কিন্তু বর্তমানে আমার কয়টা দরকার দেখো, একটা যেটা লিথিয়ামের যেটা 3টা পারমাণবিক সংখ্যা আছে, তো কেটার মধ্যে 2টা সাপোর্ট করে, আর এলের মধ্যে ম্যাক্সিমাম 8টা, কিন্তু এখানে আরও একটা দরকার, তো 2,1 হবে না। তো প্রথম কক্ষপথে 2টা নেগেটিভ মানে ইলেকট্রন থাকবে, আর এর সেকেন্ড যেটা হবে এটাতে কয়টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। এরকম লিথিয়ামকে আমরা কক্ষপথে সাজাতে পারি। এরকম যদি তোমরা দেখো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 4। 4 মানে কত, 2,2 হবে। তো 2টা কক্ষপথ লাগবে। তো ধরে নাও এটা নিউক্লিয়াস আছে, এখানে পজিটিভ চার্জ আছে। তো নিউক্লিয়াসের মধ্যে আমার মৌলটা কী আছে, এবারই বেরিলিয়াম আছে। এর চতুর্দিকে ইলেকট্রন ঘুরছে, তো কয়টা ইলেকট্রন দরকার, 2টা ইলেকট্রনের। প্রথমটার মধ্যে 2টা থাকবে, 2টা মাইনাস দিচ্ছি মানে 2টা ইলেকট্রনকে বোঝাচ্ছে। এরপর এটা আরও 2টা, কারণ 2,2, ঠিক আছে। এরকম করে তোমরা যদি দেখো বোরন কত, পারমাণবিক সংখ্যা 5, মানে কত হবে, 2,3। এরকমভাবে সাজাতে পারি, 2,3 মানে 5 হবে। তো প্রথম যেটা নিউক্লিয়াস আছে এটার মধ্যে পজিটিভ চার্জ আছে, তার চতুর্দিকে এখানে বোরন আছে, আর আরও 2টা ইলেকট্রনের কক্ষপথ লাগবে, কে আর এল, যেটাতে কত 2,3 থাকবে। প্রথমটাতে 2টা ইলেকট্রন থাকবে, মাইনাস দিয়ে ইলেকট্রনকে বোঝায়। আর এর পরেরটাতে 3টা থাকবে, তো 3টা যে কোনো ইলেকট্রন দিয়ে দিই। এরকম করে কি করবে, যখন নাইট্রোজেন আসবে তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা, সরি কার্বন আসবে তো 6 হবে, মানে 2,4 হবে। তো ইলেকট্রন কী হবে, বাড়তে থাকবে না ধীরে ধীরে। তো যেমনে যেমনে ফ্রেন্ডস ইলেকট্রন বাড়বে না, এই যে মাইনাস চার্জগুলো বাড়বে, আয়তনগুলো বাড়বে, এমনি এমনি কী হবে, এই যে ভিতরে যেটা প্রোটন আছে পজিটিভ চার্জ নিউক্লিয়াসের ভিতরে, আর বাইরে যেটা নেগেটিভ চার্জ আছে, তো প্লাস আর মাইনাসে কী হয়, সবসময় অ্যাট্রাকশন হয়, মানে আকর্ষণ হয়। আর যত বেশি আকর্ষণ হবে অত বেশি এই যে মৌলটার যেটা ব্যাসার্ধ আছে এটা কী হবে, কমবে না বাড়বে, তোমরা বলো। যেমনে যখন বড় ছিল তার ব্যাসার্ধটা এখান থেকে এখানে এই দূরত্বকে ব্যাসার্ধ বলে। তো যেমনি যেমনি ইলেকট্রন চার্জ বাড়বে এমনি এমনি এটা অ্যাট্রাকশন বাড়বে, আকর্ষণ বাড়বে, এমনি এমনি কী হবে, এটা ছোটো হতে থাকবে। আর যেই ছোটো হবে তো তার ব্যাসার্ধ কী হবে, কমবে না। এর জন্য কী হবে, যেমনি যেমনি আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, যেমনি যেমনি পারমাণবিক সংখ্যা বাড়বে মৌলগুলার পর্যায় পর্যায়ে, ঠিক আছে, একটা পর্যায়ে, তেমনি তেমনি কী হবে, তার পারমাণবিক ব্যাসার্ধটা কমতে থাকবে, কারণ অ্যাট্রাকশন বাড়বে এর জন্য। তো আমাদের আনসারটা কী হবে, বলেছিল মৌলের পর্যাবৃত্ত তালিকায় বাম দিক থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, ক্রমান্বয়ে হয় হ্রাস পাবে। এটা মনে রাখবে, বাম দিক থেকে ডান দিকে হ্রাস পাবে, কিন্তু যদি উল্টা বলে পর্যাবৃত্ত তালিকায় পর্যায়ে ডান দিক থেকে বাম দিকে, তখন বাড়বে কিন্তু। এটা মনে রাখবে। কারণ কেন আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যে যেটা আয়ন আছে মানে চার্জ আছে পজিটিভ আর নেগেটিভ, এটার মধ্যে আকর্ষণ বাড়বে, তেমনি তেমনি এটা ছোটো হবে ব্যাসার্ধটা, ঠিক আছে। নেক্সট দেখো, বেকিং সোডার রাসায়নিক নাম কি। তো বেকিং সোডা যেটা ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা হয় NaHCO3। ফর্মুলা কী হয় বেকিং সোডার, NaHCO3, মানে Na মানে সোডিয়াম, H মানে হাইড্রোজেন, আর এটা মানে কার্বনেট। তো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম, এটা আমরা মনে রাখবে তোমরা, ঠিক আছে। নেক্সট দেখো,
বলছে মেন্ডেলের শ্রেণীবিভাজনের ভিত্তি কী? তো মেন্ডেলিভের শ্রেণীবিভাজনের ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে মেন্ডেলিভের শ্রেণীবিভাজনের ভিত্তি, ঠিক আছে? এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? বলছে নিচের কোনটি একটি ধাতুকল্পের উদাহরণ? তো ধাতুকল্পের আমাকে বলতে হয়েছে কোনটা, 4টা অপশন দেওয়া আছে, এখানে কোনটা হবে? তো বিই বেরিলিয়াম না সালফার না জার্মানিয়াম না গ্যালিয়াম। তো দেখো ফ্রেন্ডস, ধাতুকল্প টোটাল তোমাদের বুকে যেটা দেওয়া আছে আধুনিক পরিচালিত লেখা 7টা তোমাদের মনে রাখা দরকার। তো কেমনি মনে রাখবে 7টা? দেখো তোমাদের জন্য 2টা ট্রিক আছে, এটা তোমাদের সোজা লাগে, এটা মনে রাখবে। একটা আছে দেখো, বরণর সাইজ আছে সবর্তিকা ফাঁকনা, এটা বলে একটা মনে রাখতে পারবে তোমাদের ইচ্ছা হলে, ঠিক আছে? বা তোমরা বলতে পারবে বাসি গেলে আসবে সবাই তোমার পরে। এখন দুটোটার অর্থ বলছি। বরণর, এখানে বি বলতে প্রথম ওয়ার্ডটা বরণ, ঠিক আছে, মৌলর নাম। সাইজ বানানটা আমরা জানি SIZ হয়, কিন্তু তোমরা SIG মনে রাখবে, সাইজ। তো SI মানে সিলিকন, SIG মানে তো জার্মানিয়াম। সাইজ আসে, আসে মানে প্রথম ওয়ার্ডটা AS নেবে, আর্সেনিক। সবর মানে SB মানে যার নাম, অ্যান্টিমনি এটাকে বলে, অ্যান্টিমনি বলে। তিকা মানে TE নিবে, টেলুরিয়াম। আর পাকনা মানে পিওটা নিবে, মানে পলোনিয়াম, ঠিক আছে? তো বোরন, সিলিকন, জার্মানিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, SB মানে অ্যান্টিমনি, টেলুরিয়াম আর পলোনিয়াম। আর এরকম যদি ট্রিকটা পড়ো, এটা না পড়লে বরং সাইজ আছে সবর্তিকা ফাঁকনা না বলে বাসি গেলে, বাসি মানে তুমি যদি বাসি যাও, হ্যাঁ, তুমি যদি জিন্দা থাকো, তো বাসি গেলে আসবে সবাই তোমার পরে। বা মানে বরন, বি প্রথম ওয়ার্ডটা। সি মানে SI মানে সিলিকন, গেলে মানে জি জার্মানিয়াম, আসবে মানে AS আর্সেনিক, সবাই মানে SB মানে অ্যান্টিমনি, তোমার মানে টি বলবে তেলুডিয়াম, আর পরে মানে পিও পলোনিয়াম, ঠিক আছে? তো যেভাবে তোমার ইচ্ছা ট্রিকটা মনে রাখতে পারো তুমি। বাংলাটা মনে রাখবে, তার সঙ্গে লিঙ্ক করে রাখবে আমি যেটা বলেছি ভালোটিকে। তো তোমরা এর আরামসে এক্সামে কোনো কনফিউজ হবে না। এক্সামে হয়তো তোমার 3-4টা জিগে নেবে অপশন, ঠিক আছে? এখন তো আমি একটা অপশন দিয়ে লিখেছি, এক্সামে হয়তো ডিফারেন্ট অপশন থাকবে। তো কোনটি ধাতুকল্পের উদাহরণ? তো কোনটা হবে তোমার? বেরিলিয়ামটা তো অবভিয়াসলি হবে না, এসটাও হবে না, তোমার জার্মানিয়ামটা হবে, ঠিক আছে? সেটা হবে। নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে। নেক্সট কোয়েশ্চেনটা বলছে নিচে দেওয়া বিক্রিয়া করার জন্য কোনটা সত্য? তো কোনটা সত্য তোমাদেরকে বলতে আছে বিক্রিয়াগুলির জন্য। এখন দেখো বিক্রিয়াটা কি বলছে। বিক্রিয়াটা বলছে যে এখানে আয়রন আছে 3টা, কেন? কারণ এটা সমতুলিত করেছে, দুনো সাইডে সমান সমান করেছে। তারপরে 4H2O দিয়ে এদিকে Fe3O4 আর H2 দিয়েছে, ঠিক আছে? এটাকে বলেছে কোনটি সত্য। 1 2 3 4 4টা অপশন দিয়েছে। আচ্ছা, অপশনগুলো পরে আরও অপশন হতো, অপশনটা সুন্দর করে দেওয়া নাই, আমি অপশনগুলো লিখে দিয়েছি, ঠিক আছে? কারণ অপশনগুলো দেওয়া ছিল না। প্রথমে তোমাদেরকে 1 2 3 4 রোমান 1 2 3 4 দেওয়া আছে। এরপর তোমাদেরকে এই 4টার ভিতর কোনটা শুদ্ধ হবে এদিকে অপশন লেখা আছে। যেমনি A নাম্বার 1 আর 2 শুদ্ধ হবে, না B নাম্বার 1 2 and 3 4, C নাম্বার 2 and 3, না 1 2 and 3। তো এরকম আমাদেরকে সিলেক্ট করতে আছে। তো প্রথম বুঝি জিনিসটা কি বলছে। দেখো অপশনগুলোতে বলেছে প্রথমটাতে আয়রন ধাতুর জারণ ঘটছে, এরকম যখনই অপশন থাকবে, বেশি অপশন, তোমরা এক একটা দেখবে, চেক করবে। আয়রন ধাতুর জারণ ঘটেছে। এখন জারণ ঘটা মানে কি? দেখো জারণ ঘটা বা জারিত হয়েছে জিনিসটা কিন্তু এক ওয়ার্ড, মনে রাখবে। যদি জারণ ঘটে বলে বা জারণ জারিত হয়েছে একই জিনিস কিন্তু। তো জারণ মানে যে কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যোগ হওয়াকে জারণ বলে, আর হাইড্রোজেন বিয়োগ হওয়াকে আহ, মানে জারণ বলে। জারণ মানে কি? যেকোনোর সঙ্গে অক্সিজেন যোগ হওয়া আর হাইড্রোজেন বিয়োগ। আর বিজারণের উল্টা, বিজারণ মানে অক্সিজেন বিয়োগ হওয়া আর হাইড্রোজেন যোগ হওয়া। জাস্ট এইটুকু মনে রাখলে তোমরা আরামসে পারবে। তো এক একটা মৌল দেখি। যেমন দেখো বাম সাইডে এখানে Fe মানে আয়রন আছে। এখন এইদিকে যখন আয়রন হয়েছে তার সঙ্গে কি যোগ হয়েছে? অক্সিজেন যোগ হয়েছে। আমি এখনই বললাম যে কোনো পদার্থের সঙ্গে যদি যেমন আয়রনের সঙ্গে এদিকে অক্সিজেন যোগ হয়েছে, তো অক্সিজেন যোগ হওয়াকে জারণ বলে। তো অপশনটা বলছে আয়রন ধাতুর জারণ ঘটেছে, এই কথাটা সত্যি, 1 নম্বরটা কারেক্ট হবে, ঠিক আছে, শুদ্ধ। এখন এরপরে দেখো H2O মানে এইটা জল ছিল, H2Oর সঙ্গে এইদিকে যখন হয়েছে খালি H2 রয়েছে, এর মানে এদিকে H2Oর সঙ্গে অক্সিজেন ছিল, কিন্তু এদিকে খালি হাইড্রোজেন আছে, মানে অক্সিজেনটা গায়েব হয়ে গেছে। আর যে কোনো পদার্থের সঙ্গে যদি অক্সিজেন সরে যায় তাকে বিজারণ বলে। মানে আমরা বলতে পারি H2O বা জলের অণুর বিজারণ ঘটেছে। তো দেখো নেক্সট বলছে জলের বিজারণ ঘটেছে বা জল বিজারিত হয়েছে, এটা ঠিকই আছে, ঠিক আছে? বিজারণ ঘটেছে বা বিজারিত হয়েছে কিন্তু একই জিনিস। কিন্তু নেক্সট অপশনগুলো তুমি দেখবে, 3 নম্বর বলেছে জল বিজারক পদার্থ। এখন বিজারণ ঘটা বা বিজারিত হওয়া একই জিনিস, কিন্তু বিজারক পদার্থ বা জারক পদার্থ অন্য জিনিস। তো কি জিনিসটা বুঝো। বিজারক পদার্থ মানে যেই পদার্থটা জারিত হয় তাকে বলে বিজারক পদার্থ, উল্টাটা। আর যেটা বিজারিত হয় তাকে বলে জারক পদার্থ। এর মানে দেখো অপশন নম্বর 3টা কারেক্ট না রং আমরা চেক করব। বলছে জল বিজারক পদার্থ হিসাবে কাজ করছে। এখন জল কোন দিকে আছে? এইদিকে জল আছে, দেখো H2O থেকে এদিকে কি হয়েছে? H2 হয়েছে। কি হয়েছে? H2 হয়েছে, মানে জল থেকে অক্সিজেন সরে গেছে। এর মানে এটা কি হয়েছিল? অক্সিজেন সরা মানে এটা বিজারিত হওয়া। আর যেটা বিজারিত হয় এটাকে বলে জারক পদার্থ। যেটা বিজারিত হয় এটা কি বলে বললাম? উল্টাটা, জারক পদার্থ।
H2 থেকে H2 হয়েছে মানে জল সরে গেছে, আর জল জল মানে অক্সিজেন সরে গেছে, সরি। H2 থেকে H2 হওয়াতে কী হয়েছে, অক্সিজেন সরে গেছে। আর যে কোনো জিনিসের সঙ্গে অক্সিজেন সরলে কী হয়, বিজারণ হয় বা বিজারিত হয়। আর যখনই বিজারিত হয় তো এটা কী হবে, জারণ ঘটেছে। তো আমাকে বলছে জল বিজারক পদার্থ হিসাবে কাম করছে, এটা ভুল হবে, কারণ জলটা বিজারক নাই। এখন দেখো জল জারক পদার্থ হিসাবে কাম করছে, হ্যাঁ জল জারক পদার্থ হিসাবে কাম করে, কারণ জলটা যেহেতু বিজারিত হয়েছে এদিকে যাওয়ার পরে H2 হয়েছে, তো জলটা যেহেতু বিজারিত হয়েছে তো এটা কী হয়েছে, জারক পদার্থ রূপে কাম করবে। ঠিক আছে, তো যেটা বিজারিত হয় এটা জারক পদার্থ রূপে কাম করে, মনে থাকবে। মানে অপশন 1, 2 অ্যান্ড 4টা কারেক্ট হবে। তো অপশন নাম্বার বিটা কারেক্ট হবে, 1, 2 অ্যান্ড 4 এবং 4। ঠিক আছে, নেক্সট দেখো বলছে MnO2 প্লাস এক্স দেওয়া আছে এই Cl, আর এদিকে দিয়েছে MnCl2 প্লাস ওয়াই দিয়েছে H2O ZCl2। আমাদেরকে বলেছে উপরে বিক্রিয়াটি সমতুলিত করার জন্য এক্স ওয়াই জেড এর মানসমূহ হবে। তো এক্স জেড আর ওয়াই এর মান আমরা ব্যালেন্স করব। ঠিক আছে, এই অপশনগুলোর মধ্যে থেকে তিনোটার মান দেওয়া আছে। তো দেখো ব্যালেন্স কেমনে করব। তো প্রথম ম্যাঙ্গানিজ, এর মানে ম্যাঙ্গানিজ এদিকে একটা আছে, এদিকেও কটা আছে, একটা। তো ম্যাঙ্গানিজ তো আমাদের ব্যালেন্স আছে, এটা ব্যালেন্স আছে, এটা করা দরকার নাই। নেক্সট দেখো অক্সিজেন যখন দেখলাম দুইটা আছে, এদিকে কয়টা আছে অক্সিজেন, ভালোটিকে দেখো। তো এদিকে অক্সিজেন একটা আছে, ঠিক আছে, অক্সিজেন খালি ও, তো মানে এখানে একটা আছে মনে মনে। তো এই যে H2 আছে, এই পুরাটার আগে কি আছে, মনে মনে ওয়াই আছে। তো যদি আমরা এখানে মনে মনে ওয়াই এর জায়গাতে 2 বসাই, তো এই দুইটা কিসের কাম করবে, এই অক্সিজেন হয়ে যাবে আমাদের দুইটা। এদিকে অক্সিজেন 2 ছিল না, কারণ এম তো আর কিছু নাই এখানে, অক্সিজেন খালি দুইটা আছে, আগে তো 1 আছে এখানে। তো অক্সিজেন দুইটা আছে, আর এদিকে যেহেতু 2 বসাইলাম তো অক্সিজেন দুইটা হয়ে গেল। ঠিক আছে, আর অক্সিজেন কিন্তু দুইটা হলো, কিন্তু সঙ্গে সঙ্গে এই যে হাইড্রোজেন কয়টা হয়ে গেল, হাইড্রোজেন দুইটা, আর এদিকে আগে দুইটা, অর্থাৎ 2 2 4, হাইড্রোজেন 4টা হয়ে গেল। এখন এদিকে হাইড্রোজেন 4টা, এদিকে হাইড্রোজেন কয়টা চেক করো। এদিকে হাইড্রোজেন একটা আছে, তো এক্স এর জায়গাতে যদি আমরা 4 বসাতে পারি তো হাইড্রোজেন কয়টা হয়ে গেল, 4টা হয়ে গেল। হাইড্রোজেন 4টা হয়ে গেল না, হাইড্রোজেন 4টা, হাইড্রোজেন 4টা। আর ক্লোরিন দেখো, এখন হাইড্রোজেন যখন 4টা বসাইলে তুমি, এদিকে হাইড্রোজেন 2 2 4 দেখে তুমি এদিকে হাইড্রোজেন 4 বসিয়ে দিলে, কিন্তু 4 কি হলো, এখন ক্লোরিনও 4টা হয়ে গেল। Cl কয়টা হয়ে গেল, 4টা। এদিকে ক্লোরিন কয়টা, 2টা, আর এদিকে 2টা। তো এদিকে তো 4টা আগের থেকেই আছে। ঠিক আছে, তখন যদি ভালো করে দেখো, এক্স এর জায়গায় তোমার 4 হবে, ওয়াই এর জায়গায় আমরা 2 পাইলাম, তো 4, 2 কোন অপশনে আছে, দেখো 4, 2 অপশনে আছে। তোমরা বলবে এই যে 1 কই থেকে আইলো, তো এই 1টা জেড এর কাম করবে, কারণ জেড এর জায়গায় যদি আমরা 1 বসিয়েও দেই তো এই 1টা কোনো ফারাক করবে না, কারণ এটা ক্লোরিন 2 একে 2 হবে, আর এদিকে ক্লোরিন 2 2 2 4 হলো, আর এদিকে তো ক্লোরিন আগের থেকে 4টা আছে। এর জন্য 4 to 1টা আমাদের ব্যালেন্স হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। দেখো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা নাম্বার 11 বলছে আমাদের দেহের অতিরিক্ত শর্করা কী হিসাবে সঞ্চিত হয়ে থাকে। তো আমাদের দেহে যেটা অতিরিক্ত শর্করা আছে, স্টার্চ আছে, এটা কী রূপে জমা হয়ে থাকে শরীরে, তো এটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে থাকে, মনে রাখবে। ঠিক আছে, গ্লাইকোজেন। নেক্সট পাইরুভেট অণু ভেঙে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হওয়া বিক্রিয়াটি সম্পাদিত হয়। তো পাইরুভেট অণু ভাঙার পরে ল্যাকটিক অ্যাসিড এবং শক্তি উৎপন্ন হওয়া এই বিক্রিয়াটি কোথায় সম্পাদিত হয়, তো এই বিক্রিয়াটা সম্পাদিত হয় পেশিকোষে, ঠিক আছে, বা মাংসকোষে। তো তোমাদের এটা দেখার জন্য তোমাদের আমি বুকে চ্যাপ্টার নাম্বার 6 এর একটা ছবি দেখাচ্ছি, যেটা তোমরা বইয়ে পেয়েছো। দেখো এই ডায়াগ্রামটা মনে রাখবে, ফ্লো চার্টটা, ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। কী বলছে দেখো, এই যে গ্লুকোজ অণু সাইটোপ্লাজমের মানে পাইরুভেটের সাইটোপ্লাজমের উপস্থিতিতে কী হচ্ছে দেখো, আমরা যেটা পাইলাম ল্যাকটিক অ্যাসিডের শক্তি উৎপন্ন হয়। তো এটা কোন জায়গাতে হয়, মাংসকোষে, যেটা অক্সিজেনের অভাবে হয়, এটা মনে রাখবে। তো মাংসকোষ বা পেশিকোষ একই জিনিস। এরকম তোমাদেরকে এক্সামে ইথানল প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস শক্তি দ্রবী উৎপন্ন হয়, তো এটা হবে ইস্ট কোষে, এটা অক্সিজেনের অনুপস্থিতিতে আবার। ঠিক আছে, আর লাস্টে কার্বন ডাইঅক্সাইড, জল এবং শক্তি উৎপন্ন হয়, এটা মাইটোকন্ড্রিয়াতে। ঠিক আছে, এই তিনোটা, এই রিয়াকশনটা সুন্দর এখান থেকে মনে রাখবে, এই ডায়াগ্রামটা মনে রাখবে। এটা হচ্ছে গ্লুকোজের ভাঙ্গন পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি। ঠিক আছে, তোমাদের কোশ্চেনটা এটা ছিল, তোমাদের কী ছিল উত্তরটা, পেশিকোষে বা মাংসকোষে। নেক্সট দেখো, মস্তিষ্কের যে অংশ দেহের অঙ্গভঙ্গি বা সমতা রক্ষার জন্য দায়ী তা কি, তার নাম কি। তো সেই মস্তিষ্কের অংশের নামটি হচ্ছে সেরেবেলাম। ঠিক আছে, সেরেবেলাম বা ইংলিশে বলে সেরিবেলাম, ইংলিশে কি বলে, সেরিবেলাম। ঠিক আছে, এটাও বলে কোনো সময়, তো এটা হবে সেরিবেলাম, মস্তিষ্কের অঙ্গভঙ্গি বা সমতা রক্ষার জন্য। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলছে প্রকৃতিতে পাওয়া একমাত্র উদ্ভিদ হরমোন হলো, একমাত্র উদ্ভিদ হরমোন প্রকৃতিতে পাওয়া কি। তো উদ্ভিদ হরমোন বেজান পেয়েছো, সরি এখানে গ্যাসীয় উদ্ভিদ বলছে, গ্যাসীয়টা কি একমাত্র, বাকি তো সব উদ্ভিদ হরমোন আছে, যেমন অক্সিজেন, সাইটোকাইনিন, এফসি, জিবারেলিন, এগুলো উদ্ভিদ হরমোন। কিন্তু গ্যাসীয় বললে আমাদের হবে একমাত্র ইথিলিন, ইথাইলিন বা ইথিলিন, যেটা এটা গ্যাসীয় উদ্ভিদ, গ্যাসীয় হরমোন রাখবে। নেক্সট দেখো, হরমোন সংশ্লেষণের জন্য ড্যাশ হরমোন সংশ্লেষণের জন্য আয়োডিনের প্রয়োজন। তো কোন হরমোন সংশ্লেষণের জন্য আয়োডিনের প্রয়োজন হয়, তো এই হরমোনটার নাম হবে থাইরক্সিন। থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য আয়োডিনের প্রয়োজন হয়, মনে রাখবে তোমরা কিন্তু, ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, ড্যাশ মাধ্যমে আলোকের দ্রুতি সবথেকে বেশি। তো কোন মাধ্যমে আলোকের দ্রুতি সবচেয়ে বেশি হয়, তো এটা হবে বায়ু বা, ঠিক আছে, শূন্যস্থানে, শূন্যস্থানে আলোকের বেগ সবচেয়ে বেশি।
শূন্যস্থানে আলোকের দ্রুতি বা বেগ কত? সবচেয়ে বেশি তো বুঝলাম কত, তো এটা হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ms-1 বা মিটার অবলিক দিয়ে সেকেন্ড দিতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, এটা হয়। নেক্সট দেখো, লেন্সের ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি? তো লেন্সের ক্ষমতা এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যেটা সম্পর্ক আছে এটা হচ্ছে নাম্বার বিটা, মানে p = 1/f। এটা লেন্সের ক্ষমতা আর ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, নেক্সট দেখো প্রশ্নটা কি বলছে, একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, এর ক্ষমতা কত হবে? তো দেখো ফ্রেন্ডস, এর ক্ষমতা বার করার জন্য আমরা জানি ক্ষমতার ফর্মুলা কি হয়। আমরা জানি লেন্সের ক্ষমতার ফর্মুলা যেটা হয়, এটা হয় p = 1/f। এখন বর্তমান প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে বলছে, দেখো একটা উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এখন একটা জিনিস মনে রাখো, যেটা উত্তল লেন্সে আমরা ক্ষমতা বার করব, ক্ষমতা যখন ফর্মুলা হয় তখন যেটা ফোকাস দৈর্ঘ্য এটা মিটারে নিতে হয়, সেন্টিমিটারে থাকে না। তো প্রথম 50 সেন্টিমিটারকে আমাকে মিটারে নিতে হবে। তো 50 সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য 50 সেন্টিমিটারকে যদি মিটারে নিতে হয় তো কী করতে হয়, আমরা 50কে 100 দিয়ে ভাগ করে দিব। 50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তো এটা মিটারে চলে যাবে। তো 50কে 100 দিয়ে ভাগ করলে তো 0 0 কাটা গেল, উপরে 5 নিচে 10, মানে 5 একে 5, 5 দুগুণে 10, এর মানে 1/2। আরও ভাঙলে এটাকে 0.5 লিখতে পারি, কিন্তু আমরা 0.5 লিখবো না, 1/2 লিখবো। ঠিক আছে, 0 0 কাটা গেল, উপরে 5 একে 5, নিচে 5 দুগুণে 10, বুঝলে তো 50 100 কেমনে কাটলাম। তো 1/2 হলো আমাদের এখন ফর্মুলা কি, p = 1/f। f কত পেয়েছিলাম, 1/2। তো 1/2 এটাকে উল্টাবে তো কী হবে, তো 1টা তো জায়গাতে থাকে, এটা পূরণ হয়, নিচেটা কী হয়, উল্টে যাবে, মানে উপরে 2 নিচে 1। তো 1 1 কাটা মানে খালি 2। আর যেটা ক্ষমতা থাকে এটার একক কি, ডি হয়, ডায়োপ্টার, মানে 2d হবে আনসার, প্লাস 2d। ঠিক আছে, আনসারটা কী হবে, প্লাস 2d। কেন প্লাস, কারণ উত্তল লেন্স আছে এই জন্য প্লাস, কিন্তু অবতল লেন্স যদি হতো তো এটা এফ যেটা ছিল ফোকাস দৈর্ঘ্য এটা মাইনাস হতো, তো ডিও মাইনাস হতো আলটিমেটলি, এটা মনে রাখবে তোমরা। ঠিক আছে, নেক্সট দেখো অবাধ শোষণ কোথায় হয়। তো অবাধ শোষণ যেটা হয় এটা সাইটোপ্লাজমে হয়। মনে রাখবে অবাধ শোষণ সাইটোপ্লাজমে, কিন্তু সবাধ শোষণ বললে মাইটোকন্ড্রিয়া, অবাধ শোষণ সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, নেক্সট দেখো দুটি স্নায়ুকোষের মধ্যবর্তী ভাগকে কি বলে, তো এটাকে বলে সাইনাপস। ঠিক আছে, তো ফ্রেন্ডস আজকের লাগি আমরা 20 কোশ্চেন করবো প্রথম ভিডিও, নেক্সট ভিডিওতে আরও আমরা 20টা কোশ্চেন করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।